আসসালামু আলাইকুম। Try.Fulfill এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে IELTS এর প্রস্তুতি নিজে নিজে কিভাবে নেওয়া যায়, নিতে আমাদের কি কি প্রয়োজন হয়, এই সব কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করব। প্রথমেই IELTS এর বেসিক যে বিষয়গুলো দরকার, IELTS কি, কি কি কাজে লাগে, IELTS করলে কি হয়, এই সব কিছু নিয়ে আমাদের আরেকটা ভিডিও দেয়া আছে চ্যানেলে, সেটা আমাদের চ্যানেলে দেখে নিতে পারবে। বেসিক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। IELTS পরীক্ষাটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতা যাচাই করার জন্য নেওয়া হয়। এটি উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে যেতে এই টেস্টের সার্টিফিকেট প্রয়োজন হয় এবং বিভিন্ন দেশে এটা মাস্ট সার্টিফিকেট দেখানো। IELTS এর প্রিপারেশন অনেকেই এইচএসসি পরীক্ষার পরে নেয়, অনেকেই ডিগ্রি বা অনার্স শেষ করার পরে নেয় এবং স্পেসিফিক্যালি আমি ইংলিশ অনার্সের যারা রয়েছে তারা কিভাবে নেয় অনার্সের পরে, এই বিষয়গুলো নিয়ে এখানে ডিসকাস করছি। প্রথমেই হচ্ছে IELTS এর সবচাইতে ভালো বিষয়টা হচ্ছে এইচএসসি পরীক্ষার পরে যদি কেউ IELTS দিয়ে বাইরে পড়াশোনা করার জন্য যায়, সেটা সবথেকে ভালো হয়। কারণ সেখানে যদি গিয়ে সে অনার্স করে অন্য একটা দেশে, সেই দেশের একটা সার্টিফিকেট পাবে যেটা তার ফিউচারে অনেকটা কাজে লাগবে। যদিও অনেকেই হচ্ছে অনার্স করে যায়, সেটাও ঠিক আছে, মাস্টার্সের জন্য অনেকেই যায়। তো এইচএসসি লেভেলের যারা এইচএসসি পরীক্ষা দিয়েই যারা IELTS এর পরীক্ষা দিতে চায়, তাদের জন্য যে বিষয়টা হচ্ছে তাদেরকে অবশ্যই ইংলিশের উপরে মোটামুটি একটা ভালো দক্ষতা থাকতে হবে নিজে নিজে প্রস্তুতি নিতে হলে। যারা অনার্স শেষ করার পরে IELTS দিয়ে বাইরে যেতে চায়, তাদের জন্য IELTS এর প্রস্তুতি নিতে এত বেশি বেগ পেতে হয় না। কারণ অনার্স লেভেলে অনেক নতুন নতুন শব্দের সাথে অনেকেই পরিচিত হয়। অনার্সের বেশিরভাগ সাবজেক্টের অনেক সাবজেক্টই ইংরেজিতে, সেজন্য তাদের ভোকাবুলারিতে অনেক হেল্প হয়। আর নরমালি এখানে নতুন কোনো কিছুই নেই, সেখানে আমাদের স্কুল লেভেলের এবং কলেজ লেভেলের যে গ্রামারগুলো রয়েছে সেগুলো এখানে কাজে লাগে এবং বেসিক গ্রামারটাই সবচেয়ে বেশি জরুরি। এত বেশি গ্রামারের তেমন প্রয়োজন হয় না। যারা ইংলিশ অনার্স করেছে এবং IELTS দিতে চায়, তাদের মধ্যে অনেকটাই এরকম কাজ করে যে যেহেতু আমি ইংলিশ অনার্স করেছি, আমার জন্য IELTSটা হচ্ছে খুবই সহজ হয়ে যাবে, তেমন কিছুই পড়তে হবে না। আসলে ইংলিশ অনার্সের সাথে IELTS এর তেমন কোনো সরাসরি সম্পর্ক নেই। অনার্স এক বিষয় আর IELTS অন্য বিষয়। এখানে এসে আবার নতুন করে সবকিছু জানতে হবে, আবার নতুন করে সবকিছুই পড়তে হবে। এই হচ্ছে আমার এইচএসসি অনার্স আর ইংলিশ অনার্সের বিষয়টা। তো যে যখনই এই ভিডিওটি দেখছো পরীক্ষা দেওয়ার জন্য, হোক এইচএসসি পরীক্ষার পরে, হোক অনার্স শেষ করার পরে অথবা ডিগ্রি শেষ করার পরে, অথবা হচ্ছে ইংলিশ অনার্স করার পরে, তাদের জন্য নিজে নিজে প্রস্তুতি নিতে হলে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিজের বেসিক ভালো থাকতে হবে। বেসিক বলতে এখানে গ্রামার ভালো থাকতে হবে, নরমালি শুদ্ধ একটা সেন্টেন্স লেখার মতো ক্ষমতা থাকতে হবে। তারপরে হচ্ছে ইংলিশে কিছুটা নিজে থেকে লেখার দক্ষতা থাকতে হবে, ইংলিশে নিজে থেকে কিছু বলার দক্ষতা থাকতে হবে। বেসিক্যালি এটাকে বলা হয় ট্রান্সলেশন। নিজেকে বাংলা আমি যা বলতে চাই সেটা ইংরেজিতে ট্রান্সলেট করার ক্ষমতা থাকতে হবে এবং সেটা একটু বেশি পরিমাণেই থাকতে হয় IELTS এর ক্ষেত্রে। IELTS এর প্রস্তুতি নেওয়ার জন্য প্রথম যে ধাপটাই হচ্ছে সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার করা। বেসিক ক্লিয়ার করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে IELTS এর বেসিক কোয়েশ্চন টাইপ যেগুলো রয়েছে সেগুলো জানতে হবে। আমরা জানি IELTS এর 4টা মডিউল রয়েছে, লিসনিং, স্পিকিং, রাইটিং, রিডিং। এই 4টা মডিউলের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। তো কোন মডিউলে কি রকম প্রশ্ন, কোন প্রশ্নের উত্তর কি রকম ভাবে দিতে হয়, এই প্রশ্নগুলো সম্পর্কে প্রথমেই ক্লিয়ার হয়ে যেতে হবে। সেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি যে সিলেবাস সম্পর্কে ক্লিয়ার হতে হবে। যেহেতু IELTS এর কোনো নির্দিষ্ট সিলেবাস বলতে কিছু নাই, ধরে নেই যে এটা একটা সিলেবাস, যে আমার রিডিং স্কিলে কি কি ধরনের প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে প্রথমেই। রাইটিং স্কিলে কি রকম প্রশ্ন থাকে সেটা সম্পর্কে ধারণা নিতে হবে, স্পিকিং এও সেরকম, তারপর লিসনিং এ সেরকম। প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়া আমাদের হয়ে গেলে আমাদেরকে খুঁজতে হবে যে আমরা প্রশ্নগুলোর সমাধান কিভাবে সহজে করতে পারি। এজন্য আমরা ম্যাটেরিয়াল ইউজ করতে পারি, আমরা গুগল থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারি। IELTS এর অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে এ সম্পর্কিত ম্যাটেরিয়াল দেয়া আছে, বিভিন্ন তথ্য ইনফরমেশন দেয়া, সেগুলো আমরা দেখতে পারি। ফেসবুকে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে আমরা জানতে পারি। আর বেসিক্যালি ইউটিউবেও অনেক ভালোভাবে সবকিছু জানা যায়, সেখান থেকেও আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি।
আমাদের কোয়েশ্চন টাইপগুলো জানার পরে, তারপরে হচ্ছে প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়, এই বিষয়গুলো জানার পরে আমাদের কাজটা হবে শুধুমাত্র টেস্ট দিয়ে নিজেকে পরীক্ষা করা যে আমি কতটুকু পারি না পারি। আর আইএলটিএস এ হচ্ছে এখানে অনেক বেশি সাবজেক্ট নেই, অনেক লম্বা সিলেবাস বলতে কোনো কিছুই নেই। এখানে আমার 4টা মাত্র টেস্ট দিতে হবে 4টা মডিউলের উপরে। এই 4টা মডিউলের উপরের 4টা টেস্টের জন্য কি কি প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সেগুলো দেখার পরে আমাকে যদি প্র্যাকটিস করতে হয়, আমি যদি প্র্যাকটিস করি তখনই হচ্ছে আমার ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে আইএলটিএস এর উপরে। তখন আমার আর ক্লাস করার, কোচিং করার, এগুলো করার তেমন কোনো প্রয়োজন হবে না। যারা হচ্ছে একেবারে লোয়ার স্টুডেন্ট, হয়তো ইংরেজিতে সেন্টেন্স মেক করতে পারেন না, অথবা হচ্ছে কোনো কিছুই পারেন না, ভোকাবুলারিও একেবারে লো, সবকিছু লো, তারা বিভিন্ন কোচিং সেন্টারের থেকে হেল্প নিতে পারেন। তবে কোচিং সেন্টারগুলোতেও যে ক্লাস করা হয় সেখানে তারা একটা এভারেজ ক্লাস নেয় সব লেভেলের স্টুডেন্টদের জন্য। তো যদি সেরকম লো লেভেলের স্টুডেন্টদের জন্য আলাদা কোনো কোর্স থাকে, আলাদা কোনো সুবিধা থাকে, সেটা হলে অনেক ভালো। তো যারা হচ্ছে একেবারে লোয়েস্ট, কোনো কিছুই পারে না, তাদের জন্য এই বিষয়টা। যাদের মোটামুটি গ্রামারের উপর দখল রয়েছে, মোটামুটি ভোকাবুলারি জানা আছে, তাদের তেমন কিছু করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো প্রথমে হচ্ছে আমরা কোয়েশ্চন টাইপ গুলো জেনে নেব, এগুলোর আনসার কিভাবে দিতে হয় সেগুলো জানবো। তারপরে হচ্ছে আমরা মেটেরিয়ালস সংগ্রহ করব। মেটেরিয়ালস বলতে ধরে নেই স্পিকিং এ আমি প্র্যাকটিস করব, তো স্পিকিং এর জন্য স্যাম্পল আনসার পাওয়া যায় গুগলে, অসংখ্য ওয়েবসাইট রয়েছে। আমি স্পিকিং আইএলটিএস স্পিকিং টেস্ট স্যাম্পল আনসারস এরকম লিখে সার্চ করলে অসংখ্য আনসার আসবে গুগলে, সেগুলো আমি দেখতে পারবো, দেখে দেখে যেতে পারবো, পারলে নিজের ফ্রেন্ড অথবা কারোর সাথে একটা প্র্যাকটিস করতে পারবো। এটাকেই বলে হচ্ছে মেটেরিয়ালস। আমরা দেখে দেখে গুগল থেকে স্যাম্পল কালেক্ট করে সেগুলো ডেমো দেখতে পারে যে আনসারটা কিভাবে দিতে হয়, প্রশ্ন কিভাবে থাকে। এজ লাইক এজ রাইটিং এর ক্ষেত্রেও রাইটিং পার্ট 1 এর স্যাম্পল আনসার কিভাবে দিতে হয়, পার্ট 2 কিভাবে লিখতে হয়, এগুলোর অনেকগুলো মেটেরিয়াল গুগলে আমরা পেতে পারি, সেখান থেকে সংগ্রহ করে এগুলো আমরা পড়তে পারবো। অথবা হচ্ছে আমাদের Try.Fulfill ওয়েবসাইটে দেখে আসতে পারো, এরকম মেটেরিয়ালস রয়েছে স্পিকিং এর কিভাবে ভালো করতে হয় ইত্যাদি ইত্যাদি। তারপরে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আইএলটিএস ক্রিয়েটিভিটি অনেক বড় একটা ম্যাটার। এখানে মুখস্থ করে উত্তর লিখে দেওয়ার মতো কোনো কিছুই নেই। আমরা একাডেমিক ক্লাসে যেরকম পড়েছিলাম যে একটা পার্ট সম্পর্কে পড়ে, পার্ট ভালো করে মুখস্থ করে, প্রশ্নগুলো ভালো করে জেনে সেগুলোই আবার লিখতে হবে পরীক্ষায়, আগে থেকে আমরা যেটা কনসার্ন হতে পারতাম। কিন্তু আইএলটিএস পরীক্ষাটা হচ্ছে এমন একটা বিষয়, সেখানে আগে থেকে কোনো কিছু প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গিয়ে সেটাই লিখে দিয়ে আসবো, সেটাই পরীক্ষায় এসে যাবে, সেরকম কোনো কিছুই নাই। এখানে পুরোটাই হচ্ছে সৃজনশীল বিষয়। আমি আজকে একটা টেস্ট দিচ্ছি, 100টা টেস্ট দিলাম ধরে নেই, পরীক্ষার হলে গিয়ে 100টা থেকে একটা টেস্টও আমি কমন পাবো না। সেখানে সম্পূর্ণ নতুন একটা ক্রিয়েটিভ অথবা সৃজনশীল নতুন একটা প্রশ্ন দিবে তারা, সেই প্রশ্নের আলোকে আমাকে উত্তর দিতে হবে। তো এটাকে ধরে নিয়ে যে পুরোটাই হচ্ছে সৃজনশীল। আর আইএলটিএস এর রিডিং স্কিলে আমাদের এই যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীল মন মানসিকতা খুঁজে বের করার প্রবণতা, সেটা অনেক বেশি থাকতে হয়। রাইটিং স্কিলেও সেরকম নিজে থেকে লেখার, নিজে থেকে কোনো কিছু তৈরি করার দক্ষতাটা সবচেয়ে বেশি কাজে লাগে। স্পিকিং এর ক্ষেত্রেও একই। তারপরে হচ্ছে যে কাজটি করতে হবে, ধরলাম আমার কোয়েশ্চন টাইপ জানা হয়ে গেল, আনসার কিভাবে দিতে হয় আমরা সেগুলোও জানলাম। তারপরে যতগুলো মেটেরিয়ালস আমার প্রয়োজন সেগুলো কালেক্ট করলাম। মেটেরিয়ালস এর মধ্যে আরেকটা কাজে লাগতে পারে লিসনিং এর কমন ভোকাবুলারি, সেগুলো গুগলে সার্চ করলে অনেকেই পাবে যে আইএলটিএস লিসনিং স্কিল কমন ভোকাবুলারি। লিসনিং স্কিলে বেশিরভাগ স্টুডেন্টদের স্পেলিং মিস্টেক হয়, তো কমন ভোকাবুলারি যেগুলো নরমাল লিসনিং এ থাকে, যেগুলো পার্ট 1 পার্ট 4 এ গ্যাপ ফিলিং এর মধ্যে লিখতে হয়, সেই ভোকাবুলারি গুলো আমরা আগে থেকে জেনে নিলে সেগুলোর স্পেলিংটা ভুল হবে না। আর এই স্পেলিং এর জন্য আরেকটা পরামর্শ হচ্ছে যে কোনো সময় আমি যেই টেস্ট দেই না কেন, স্পিকিং দেই, রাইটিং দেই, লিসনিং দেই, রিডিং দেই, নতুন যত ভোকাবুলারি দেখবো চোখের সামনে আসবে সবগুলো স্পেলিংটা মুখস্থ করে ফেলবো, অর্থ মুখস্থ করি আর না করি, তখন আমার লিসনিং এর স্পেলিং এ কাজে লাগবে। তো এই হচ্ছে আমরা সবকিছু করে ফেললাম, মেটেরিয়ালস গুলো কালেক্ট করে ফেললাম। তারপরে যেটা প্রয়োজন নিজে নিজে প্রস্তুতির জন্য, আমরা আইএলটিএস এর স্যাম্পল আনসার পেপার সংগ্রহ করব। আইএলটিএস এর রাইটিং, লিসনিং, রিডিং এগুলোর জন্য আনসার পেপার থাকে।
তাদের দেয়া যে আনসার পেপারটা থাকে সেই পেপারের আলোকে আমি সেই পেপারের উপর লিখে লিখে প্র্যাকটিস করব। সেটা হচ্ছে সর্বশেষ স্তর, যেখানে এসে শুধুমাত্র আমি প্র্যাকটিস করব ওই পেপারগুলোর উপরে। তখন আমার মেইন পরীক্ষায় সরাসরি একটা প্রস্তুতি হয়ে যায়। তো এই পেপারগুলো লিসনিং আর রিডিং এর যে আনসার শিট রয়েছে সেটা আইএলটিএস এর ওয়েবসাইটে পাওয়া যাবে, আমাদেরকে মেসেজ দিলে আমরাও দিতে পারবো। রাইটিং এর জন্য আলাদা পেপার থাকে, সেগুলো আইএলটিএস এর তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পাওয়া যায়। না পেলে আমাদের সাথে কানেক্ট করতে পারো, আমরা দিতে পারবো। তারপরে সবশেষে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডেমো টেস্ট দিতে হবে। যে আমি বাসায় বসে বসে নিজে নিজে টেস্ট দিলাম, দিয়ে আমি নিজেই কাউন্ট করলাম যে আমার কত হলো লিসনিং এ, কত হলো রিডিং এ, তারপরে হচ্ছে রাইটিং এ আমার লেখাটা কত সুন্দর হলো, এগুলো। আর স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে অন্য একজন টেস্ট নিতে হবে, নিজে নিজে টেস্ট দেওয়া যায় না। তারপরে হচ্ছে টেস্টের জন্য আমাদের সবচেয়ে ভালো মেথড হচ্ছে কেমব্রিজের বইগুলো ফলো করা। আইএলটিএস কেমব্রিজ 1 থেকে 17 পর্যন্ত বই রয়েছে। সেই বইগুলোর মধ্যে একটা বইয়ে 4টা করে আইএলটিএস এর ডেমো টেস্ট বা নমুনা টেস্ট দেয়া থাকে। তো সেই টেস্টগুলো দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের আইএলটিএস এর প্রিপারেশন কতটুকু হয়েছে, আমি কত মার্ক পাচ্ছি, আমার কি ইমপ্রুভ করা প্রয়োজন, এসবগুলো আমরা বুঝতে পারবো। তো আইএলটিএস এর কেমব্রিজের জন্য আমি রেকমেন্ড করব কেমব্রিজ 10 থেকে অথবা 8 থেকে শুরু করবে। 8 থেকে শুরু করে 17 পর্যন্ত সবগুলো বই টেস্ট দেওয়ার পরে নিজেই বুঝতে পারবে যে তোমার কতটুকু উন্নতি হয়েছে না হয়েছে। আবার বলছি, কেমব্রিজের বইগুলোর মধ্যে 4টা করে টেস্ট দেওয়া থাকে, প্রত্যেকটা টেস্টের আনসার দেওয়া থাকে সাথে। তারপরে হচ্ছে রাইটিং এর জন্য স্যাম্পল আনসার বইয়ের শেষের দিকে দেওয়া থাকে। লিসনিং এর জন্য যে কথাগুলো তারা বলে বলে যায় রেকর্ডে, সেই কথাগুলোর স্ক্রিপ্ট লিখে দেওয়া থাকে। এই হচ্ছে বিষয়। আর রিডিং স্কিলের জন্য হচ্ছে কোনো আনসার, শুধুমাত্র স্পেসিফিক আনসারটা দেয়া থাকে, আনসার রিলেটেড কোনো ম্যাটেরিয়াল কেমব্রিজ বইয়ের মধ্যে দেয়া থাকে না। তো রিডিং এর জন্য কিওয়ার্ড আমরা পেতে পারি গুগলে সার্চ করলে, যে রিডিং এর এই প্রশ্নের উত্তরটা পেসেজের কোন লাইন থেকে সংগ্রহ করেছে, সেই লাইনটা কোথায়, সেটা আমি নিজে খুঁজে পাচ্ছি না অনেক কষ্ট করে। সেটা খুঁজে পাওয়ার জন্য গুগল রয়েছে, গুগলে শুধুমাত্র কেমব্রিজ তত টেস্ট নাম্বার তত কিওয়ার্ড, রিডিং কিওয়ার্ড, এগুলো লিখলেই আমরা অনেকগুলো ওয়েবসাইট আসবে, সেগুলো থেকে আমরা কিওয়ার্ড গুলো সংগ্রহ করতে পারি, সেটা অনেক কাজে দেবে। তো এই হচ্ছে প্রিপারেশন। কেমব্রিজের টেস্টগুলো যখন আমরা দেব তখন নিজেকে নিজে ইভ্যালুয়েট করতে পারবো। তারপরে একটা টেস্ট দেওয়ার পরে নিজে দেখবো যে আমার কোন কোন জায়গায় সমস্যা, সেই জায়গাগুলো পয়েন্ট আউট করে সেগুলো নিয়ে রিসার্চ করব, সেগুলো নিয়ে যতজনের কাছ থেকে হেল্প নেওয়া যায় হেল্প নেব, যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সবগুলো প্ল্যাটফর্ম থেকে হেল্প নেওয়ার চেষ্টা করব, নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করব। করে তারপরে আমি আবার টেস্ট দেব। কেমব্রিজের সবগুলো টেস্ট শেষ করলে নিজেই দেখতে পারবেন যে অনেকটা উন্নতি হয়ে গেছে, নিজের যে এক্সপেক্টেড স্কোর সেটার কাছাকাছি পৌঁছে গেছেন। তখন মেইন পরীক্ষাটা দিলে অনেকটা ভালো হয়। আর পরীক্ষার হলের মধ্যে পরীক্ষার সময়ে কি হয় এবং কি কি টিপস আমাদেরকে ফলো করতে হবে, এগুলো নিয়ে আরেকটা ভিডিও চ্যানেলের মধ্যে দেয়া আছে, সেগুলো দেখে নিতে পারবে। আর স্পেসিফিক প্রত্যেকটা মডিউল, 4টা মডিউলের জন্য কি কি টিপস ফলো করলে ভালোভাবে পরীক্ষায় পেন স্কোর পাওয়া যায় সেগুলো জানতে পারবে, সেগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেখে নিতে পারবে। তো এই হচ্ছে নিজে কিভাবে আইএলটিএস এর প্রস্তুতি নেওয়া যায়। আশা করি যারাই আইএলটিএস এর প্রস্তুতি নেবে অবশ্যই একটা ভালো পেন স্কোর সবার আসবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন।